দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আজকে আমরা কথা বলবো গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে এবং এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর তোফায়েল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে স্যার। আজকে সকাল থেকে আমরা ভোট প্রত্যক্ষ করছি এবং এ নিয়ে গাজীপুর সিটি যেহেতু খুব বড় বলা হচ্ছে, বড় সিটি কর্পোরেশন নির্বাচন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকেও ভোটের সার্বিক অবস্থা জানছিলাম। শুরুতেই আপনার কাছে জানতে চাই, এই যে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন নির্বাচন চলছে, সকাল 8টা থেকে শুরু হওয়া ভোটের যে সার্বিক পরিস্থিতি নিশ্চয়ই আপনিও পর্যবেক্ষণ করেছেন, কেমন দেখছেন? হ্যাঁ, আজকে ভোটের দিনের যে পরিস্থিতি সেটা অত্যন্ত সন্তোষজনক। নির্বাচন কমিশন প্রত্যেকটা কেন্দ্রকে পর্যবেক্ষণ করছে, প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে, আর প্রার্থীদের মধ্যে থেকেও কোনো রকমের সহিংসতা বা অন্যান্য কিছুর এগুলোর কোনো লক্ষণ দেখা যায়নি। তো সব মিলিয়ে এটা ভালোভাবে শুরু হয়েছে এবং আশা করি যে ভালোভাবে শেষ হবে এবং ভোটার উপস্থিতিও কিন্তু লক্ষ্যযোগ্য, এটা ভালো। এখানে একটা ফ্যাক্টর আছে, কারণ বাংলাদেশে ভোটের খরা চলছে, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। অনেকগুলো, যেমন জাস্ট গত মাসে যে নির্বাচনটা হলো চট্টগ্রামের উপনির্বাচন, ওখানে 14% কম, কিন্তু এখানে যেই হারটা দেখা যাচ্ছে এটা খুব লক্ষ্যযোগ্যভাবে অনেক বেশি। তো এখানে একটা ফ্যাক্টর আছে, সেটাকে মনে রাখতে হবে, যেটা আপনাদের রিপোর্টার, বিশেষ করে একজন রিপোর্টার এই কথাটা বলেছেন, সম্রাট আনোয়ার। কাউন্সিলরদের প্রতিযোগিতা এটা অত্যন্ত তীব্র। এটা কাউন্সিলররা লোকালি এবং এরা প্রতিদ্বন্দ্বিতা করছে একাধিক পার্সন একটা আসনের জন্য, সুতরাং তারা তাদের পরিচিত, তাদের আত্মীয় স্বজন এবং তাদের সমর্থকদের তারা কিন্তু জোর করে নিয়ে আসেন, বিভিন্নভাবে নিয়ে আসেন। এই কাউন্সিলরদের কারণে কিন্তু ভোটারের সংখ্যাটা অনেক বেশি। এটা শুধু যদি মেয়র ইলেকশন হতো তাহলে সিনারিও ডিফারেন্ট হয়ে যেত অবশ্যই। হ্যাঁ, এই জন্য এই ফ্যাক্টরটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। নারীদের বিপুল সংখ্যক উপস্থিতি, কারণ নারী প্রার্থী আছে 70-এর অধিক, তারা কিন্তু নারীদেরকে কিন্তু তারা নিয়ে আসছেন। হ্যাঁ, সুতরাং এই ফ্যাক্টরগুলোর কারণে সাধারণত লোকাল গভর্নমেন্ট নির্বাচনে, শুধু এই গাজীপুর বলে কথা না, লোকাল গভর্নমেন্ট নির্বাচনের ভোটারের সংখ্যা বাড়ে। আর আজকের আবহাওয়া খুব অনুকূল, পরিস্থিতি সব কিছু অনুকূল, সুতরাং এখানে স্বাভাবিকভাবেই মানুষ বেশি হয়েছে। এটা কিন্তু টিভি ক্যামেরা দেখেই তো আমরা বুঝতে পারছি, তাছাড়া এমনিতে একটা আন্দাজ করা হচ্ছিল। আমিও আগেও কয়েকটা চ্যানেলে কথা বলার সময় কথাটা বলেছি, গাজীপুরের নির্বাচনে অংশগ্রহণ বাড়বে, বেশি হবে। স্যার, এবারের তো তৃতীয় নির্বাচন হচ্ছে গাজীপুর সিটিতে। 2013 সালে প্রথম হয়েছে, 2018 সালে দ্বিতীয় হয়েছে এবং এখন আজকে যেটা অনুষ্ঠিত হচ্ছে, পুরো নির্বাচন যে প্রক্রিয়াটা এবং যে ভোট গ্রহণ হয়েছে পেছনের যে ভোটগুলোতে, সেটার কি পার্থক্য আপনি এখন দেখতে পাচ্ছেন? আরেকটা মজার বিষয় যদি একটু বলতে চাই, যে দুজন আসলে মেয়র প্রার্থী ছিলেন এর আগে, তারা কিন্তু কেউই পূর্ণ মেয়াদ আসলে থাকতে পারেন। কেমন আসলে দেখছেন? এটা খুবই লক্ষ্যযোগ্য বিষয়। 2013 সনের জুলাই মাসে, বোধহয় 6 জুলাই যে নির্বাচন হয়, এখানে বিএনপির প্রফেসর এম এ মান্নান বিজয়ী হয় এবং বিজয়ী হওয়ার পর উনি বোধহয় 220 দিন অনেক টানাপোড়েনের মধ্যে, অনেক মামলা টামলার মধ্যে ওখানে মেয়রের আসনে বসা ছিলেন। তারপরে আসেন আসাদুর রহমান, তাকে প্যানেল মেয়র থেকে নির্বাচিত করে, তারে 92 দিন উনি প্রথমবার ছিলেন। তারপরে আবার মান্নান সাহেব ফিরে আসেন 1 জুন 2017, জেল থেকে বেরিয়ে মামলা করে উনি আবার ফেরত পান ওনার পজিশন এবং উনি মাত্র 35 দিন বসতে পারেন। আবার আসাদুর রহমান এসে বসেন এবং উনি এক নাগারে প্রায় 1 বছর 10 দিন ছিলেন। কেমন? তাহলে এটা একটা অবস্থা ওখানে। কিন্তু ইলেকশন যখন হয়, সেই নির্বাচনে ওনার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল আজকের যিনি প্রতিদ্বন্দ্বী আছেন আওয়ামী লীগের জনাব আজমতুল্লাহর সাথে। ওই নির্বাচনে উনি ভোট পেয়েছিলেন 3,65,444, মান্নান সাহেব। আর আজমতুল্লাহ সাহেব পেয়েছিলেন 2,58,867, 2,58,867 ভোট। তার মানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল আজমতুল্লাহ সাহেব এবং বিএনপির এম এ মান্নানের সাথে, যেখানে ইনি বিজয়ী হন। তারপরের অবস্থা আরো সুন্দর। 2018 সনে নির্বাচিত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি প্রায় 4 লাখ ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেকজন হাসান উদ্দিন সরকার, বোধহয় বিএনপির, তিনি প্রায় 2 লাখের কাছাকাছি, 2 লাখ একটু কম ভোট পেয়েছিলেন। তো এই জাহাঙ্গীর আলম কিন্তু 3 বছর 121 দিন মেয়রের চেয়ারে বসেন। তারপরে তারও একটা বিপর্যয় আসে, কোনো একটা ঘটনা নিয়ে
পার্টির সাথে তার দ্বন্দ্ব হয় এবং তাকে স্টেপ ডাউন করতে হয় এবং আবার সে আসাদুর রহমান এসে বসেন। সে আসাদুর রহমান 1 বছর প্রায় 179 দিন ওই চেয়ারে বসে থাকেন। এখন এইখানে আমার জানি না, এটা অন্য বিষয়, আপনার প্রশ্নের বাইরে বলছি। এটা আসাদ ফ্যাক্টর, আসাদুর রহমান ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে গাজীপুরের নির্বাচনে। এই কোন একটা কিছু বিপর্যয় ঘটে আসাদুর রহমান এসে কিন্তু বসেন। এখন আসাদুর রহমান সাহেবের সাথে সরকারের বা এইসব ঘটনার কোনো লিঙ্ক আছে কিনা আমি জানি না। এই জন্য দেখা যাচ্ছে যে প্রফেসর মান্নান এবং মিস্টার জাহাঙ্গীর আলম এই দুজনের টেনিয়রের মধ্যে আসাদুর রহমান একটা আন্ডার কারেন্ট এবং একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং আসাদুর রহমানই কিন্তু মিলিতভাবে কিন্তু প্রায় 3 বছরের বেশি সময় গাজীপুরের মেয়র ছিলেন, উনি মেয়র নির্বাচিত না হয়েও। হ্যাঁ, এটা একটা বড় জিনিস ইতিহাসে, বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচন বা সিটি কর্পোরেশনের ইতিহাসে কিন্তু এটা অত্যন্ত একটা কালো অধ্যায় হয়ে থাকবে, যে নির্বাচিত মেয়রদেরকে আনসিটেড করে আরেকজন মেয়রকে বসিয়ে দেওয়া, কাউন্সিলর থেকে একজনকে বসিয়ে দেওয়া, এবং এটা একাধিকবার 2 মেয়রের আমলে এটা হয়েছে কিন্তু। আচ্ছা, আমরা সিটি নির্বাচন নিয়ে যেহেতু কথা বলছি, যে বলা হচ্ছে যে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনে এই নির্বাচনের দিকে আসলে কিন্তু গাজীপুর নয়, দেশবাসী এবং পুরো বিশ্বেরই একটা দৃষ্টি রয়েছে। দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত যে ভোটটা হচ্ছে, এটা বলা হচ্ছে যে আগামী জাতীয় যে নির্বাচন আসন্ন সেটাতে বেশ বড় একটা প্রভাব পড়বে। আসলে কি তাই? না, আমি সেটা মনে করছি না, কারণ গাজীপুর নির্বাচন সবসময় খুব অংশগ্রহণমূলক হয়েছে। যেমন 2013 নির্বাচনের কথা তো বললাম, ওখানে ভালো ভোট হয়েছে, প্রায় 2 মেয়র মিলে প্রায় 6 লাখ ভোট, 6 লাখের বেশি ভোট পেয়েছেন 12 লাখের কিছুটা কম ভোটারের মধ্যে। তাহলে 50%-এর বেশি ভোট কিন্তু মেয়ররা পেয়েছেন। কাউন্সিলরদের কথা ডিফারেন্ট। তাতে করে কি 2014 সালের নির্বাচন এটার প্রভাব পড়েছে? 2013 সালে এত সুন্দর নির্বাচনের পর 2013 সালের প্রভাব পড়ে নেই। ঠিক একই রকমভাবে 18তেও কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে গাজীপুরে, এর প্রায় তাও 2 মেয়র মিলে 6 লাখ ভোট পেয়েছেন। তারপরও কি 18 সালের নির্বাচনের কোনো প্রভাব আছে? নাই। হ্যাঁ, যখন স্বাভাবিক পরিস্থিতি থাকে দেশে, রাজনৈতিক পরিস্থিতি যখন স্বাভাবিক থাকে, কম্পিটিটিভ থাকে, তখন কিন্তু লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলোকে দেখা হয় একটা ব্যারোমিটার হিসেবে, যে এখানে মধ্যবর্তীকালীন সময়ে অথবা জাতীয় নির্বাচনের প্রাককালে যে সিটি বা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচন যদি হয়, তাহলে এখানে ভোটারদের মনোভাবটা কি, সেটা জাতীয় নির্বাচনের প্রভাব পড়ে এবং সেটা স্টাডি করে দেখা হয় অনেকে। যেমন এই 1 সপ্তাহ আগে আয়ারল্যান্ডে ইলেকশন হয়েছে লোকাল গভর্নমেন্টের। আয়ারল্যান্ডের ক্ষমতায় আছে সিনফেইন। দেখা যাচ্ছে হ্যাঁ, সিনফেইনের আধিপত্য ওই নির্বাচনে রয়েছে এবং বোঝা যাচ্ছে যে মানুষ স্টেবিলিটি সিনফেইনকে সামনে চায়। ঠিক এতে তুরস্কে যে নির্বাচন হলো, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, তার আগের যে সিটির মেয়রিয়াল ইলেকশনগুলো, তাতে কিন্তু অপোজিশন এসে গেছে। অপোজিশন আসাতে বোঝা গেছে যে এবার একটা ফর্মিডেবল কন্টেস্ট হবে এরদোগানের সাথে অপোজিশনের, কারণ তার আগে এত কন্টেস্ট হয়নি। এরদোগান 20 বছর ধরে কিন্তু ক্ষমতায় আছে। তাহলে সিটি নির্বাচনগুলো বা স্থানীয় নির্বাচনগুলো একটা ইন্ডিকেশন দেয়, কিন্তু আমাদের দেশে যে ইন্ডিকেশনটা আমরা সঠিকভাবে এটা পাচ্ছি না। যেমন এখানে গাজীপুর নির্বাচনে অপোজিশন, প্রধান অপোজিশন দল যেটা বিএনপি, তাদের কোনো ক্যান্ডিডেট নাই। সেটাই, এটা কেমন আসলে আপনার মন্তব্য আমি নিয়ে জানতে চাচ্ছিলাম, কারণ আওয়ামী লীগের রাজনৈতিক প্রধান যে প্রতিপক্ষ বিএনপিকেই ধরা হয় এবং তারাই নির্বাচনে অংশ নিচ্ছে না। এটার উত্তরটা আমরা নেব স্যার আপনার কাছ থেকে। তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। ছোট্ট একটা বিরতি পর ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমাদের অতিথির কাছে প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের রাজনৈতিক প্রধান যে প্রতিপক্ষ বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না, মন্তব্য জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, এটা তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। 2018 পর থেকে তারা আর কোনো স্থানীয় এবং জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না। সেটা এখনও 2023-এর এন্ডে অথবা 24-এর জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। তো তার আগে হয়তো পরিস্থিতি কি হয় আমরা জানি না, কিন্তু এখন তো এটা সত্য যে এই সিটি নির্বাচনগুলোতে তারা অংশ নিচ্ছে না।
এবং আগে তো অনেক সময় হয়েছে যে মেয়র প্রার্থী অংশগ্রহণ করে নাই, কিন্তু কাউন্সিলর প্রার্থীদের প্রতি তারা খুব একটা কঠোর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। কিন্তু এইবার এসে কিন্তু কাউন্সিলর প্রার্থীদেরও তারা বিরত রাখার চেষ্টা করেছে। গাজীপুরেও তারা চেষ্টা করেছে, গাজীপুরে কিছু প্রার্থী হয়ে গেছেন। তো এটা সত্য, সেজন্য সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যে উত্তাপ সেটা কিছুটা শিথিল। অবশ্যই স্যার, এবং সেই সাথে কিন্তু আরো একটা কথা, ভোটাররা কিন্তু এন মাস আসছেন, কারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। এটা খুব ইম্পর্টেন্ট। মানুষের মধ্যে কোন পার্টিকে দিবে, কে কোন পার্টি করে, এটা গৌণ, কিন্তু সাধারণভাবে ভোটের দিন ভোট কেন্দ্রে আসাটা, যেমন নারী যারা ঘরে থাকেন তারা কিন্তু এই দিন একটু বাইরে আসার সুযোগ পায়, সবার সাথে মেলামেশা করে, এটা সামাজিকতার প্রশ্ন আছে। আরেকটা ভোট সরকার নির্বাচন নিয়ে কিন্তু আসলে জনসাধারণের মধ্যে আগ্রহ আছে। স্থানীয় সরকার নির্বাচন যেহেতু কাউন্সিলর এবং মহিলা এবং পুরুষ দুইটা কাউন্সিলর, এই দুজনের সাথে তাদের কিন্তু দেখাদেখি হয় সব সময়। হাটে বাজারে দেখা হচ্ছে, রাস্তাঘাটে দেখা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হচ্ছে, সুতরাং তারা পরিচিত। এই ক্ষেত্রে কিন্তু এই আশাটা কিন্তু একটা উৎসাহ, এবং ওদের উৎসাহে আসেন। সেজন্য প্রার্থী থাকুক না থাকুক, যদি পরিবেশ থাকে, মানুষ কিন্তু লোকাল ইলেকশন মিস করবে না। অবশ্যই সেটা গাজীপুরে দেখা যাচ্ছে। আচ্ছা, বিএনপি না থাকলেও কিন্তু এবারে গাজীপুর সিটি নির্বাচনে একটা মূল আকর্ষণ নিচ্ছে না, পলিটিক্যাল বইতে এই নির্বাচনটাকে নেওয়া হচ্ছে না, এই কারণে যে যেহেতু প্রতিদ্বন্দ্বী নাই। আচ্ছা, সেটা যেটা আকর্ষণ বলছিলাম আসলে এবারের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে, যে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু তিনি লড়ছেন, এবং ইতিমধ্যেই তিনি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন দূতাবাসেও চিঠি দিয়েছেন যে অনিয়মের অভিযোগে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আচ্ছা, এখন হ্যাঁ, জাহাঙ্গীর আলম একটা ফর্মিডেবল ক্যান্ডিডেট, কারণ গতবারের মেয়র বিপুল ভোটে হয়েছে। এত ভোট কিন্তু আগে কোনো মেয়র টানতে পারেনি গাজীপুরে, আর যুব সমাজের মধ্যে তার একটা পপুলারিটি ছিল। একই রকমভাবে কিন্তু গাজীপুরের, আমি বলবো এটা ব্যক্তিগতভাবে, আজমতুল্লাহ সাহেবকে আমরা ব্যক্তিগতভাবে চিনি অনেক আগে থেকে, কারণ টঙ্গীর মেয়র ছিলেন উনি দীর্ঘদিন। তখন কিন্তু গাজীপুরের মেয়র ছিলেন আমাদের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী মাননীয় আকম মোজাম্মেল হক। তারা দুজনকে নিয়ে কিন্তু আমরা পৌরসভা রিফর্মের অনেকগুলো কাজ করেছি। সেই হিসেবে ব্যক্তিগতভাবে যেহেতু জানাশোনা, মেয়র প্রার্থী হিসেবে আজমতুল্লাহ খান অত্যন্ত ফর্মিডেবল ক্যান্ডিডেট। শুধুমাত্র পার্টির হেভি ওয়েটের জন্য বলছি না আমি, অভিজ্ঞতা যদি দেখেন, সিটি কর্পোরেশন বা পৌরসভার এইসব নিয়ে আইন কানুন নিয়ে নাড়াচাড়া করা তার দীর্ঘদিনের এটা কাজ ছিল, এখনও করছেন। এখন মেয়র না থাকা অবস্থায় কিন্তু ম্যাপ ট্যাপ এগুলোর সাথে, যে ম্যানিফেস্টেবল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এগুলোর সাথে উনি কাজ করছেন। আর জাহাঙ্গীর আলম যুব সমাজের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল, এবং সে অনেকগুলো সেবামূলক কাজও করেছেন মেয়র হওয়ার আগ থেকে। উনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন গাজীপুরের। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে কিন্তু আমি তাকে ট্রেনিং দিয়েছি, এবং সেই হিসেবে দেখা হয়েছে, এবং কিছু কাজকর্ম করার আইডিয়া দিয়েছে, সেগুলো গ্রহণ করেছে এবং কাজ করেছে। এবং সেই জন্য জাহাঙ্গীর আলমের একটা ভালো পপুলারিটি আছে। দলগত কারণে উনি নমিনেশন পান নাই, বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়েছিলেন, সেখানেও বাধা এসছে। তো এগুলো কিন্তু আবার মানুষ ভালোভাবে নেয়নি। আচ্ছা, কেমন, যদি উনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করতেন, তাহলে হয়তো আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আজমতুল্লাহর একটা অ্যাডভান্টেজ ছিল, এবং তার অভিজ্ঞতারও একটা বিষয় আছে, বয়সের একটা বিষয় আছে, এবং সে একটা ভদ্র মানুষ, সজ্জন মানুষ, সেই হিসেবে তার কিন্তু ইমেজটা খারাপ না এলাকাতে। সাধারণ আওয়ামী লীগের সাথে তাকে তুলনা করবে না মানুষ, আজমতুল্লাহকে ব্যক্তি হিসেবেও কিন্তু দেখবেন। ঠিক আছে, কীরকম জাহাঙ্গীর আলমেরও কিন্তু একটা ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল, এবং তার কাজেটুকু অভিজ্ঞতাও ছিল কিছুদিনের। তো সেই হিসেবে এটা যদি থাকতো দুজন, তখন কিন্তু কীরকম হতো সিনারিও, এটা বলা যায় না। এখন বিকল্প প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম তার মাকে দাঁড় করিয়েছেন, এবং তার মা এবং উনি তো হয়তো এক জিনিস না, একই বিষয় না। সেই হিসেবে ভোটাররা, এখানে কিন্তু একটু জিওগ্রাফিক বিভক্তি আছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আজমতুল্লাহ সাহেব হচ্ছেন টঙ্গীর লোক, টঙ্গী পৌরসভার চেয়ারম্যান ছিলেন। টঙ্গীতে তার বিপুল জনপ্রিয়তা আছে, বা টঙ্গীর মধ্যেও কিন্তু ছোটো ছোটো ক্যান্ডিডেট রয়ে গেছে অনেকগুলো, এই যে জাতীয় পার্টির ক্যান্ডিডেট এবং অন্য বিএনপির আত্মীয় ক্যান্ডিডেট, এগুলো রয়ে গেছে। তো সুতরাং টঙ্গীর ভোটের বিহেভিয়ারটা কী হয় আমি জানি না। আচ্ছা, গাজীপুরের দিকে কিন্তু আবার এই জাহাঙ্গীর সাহেবদের একটা ভালো বলয় রয়ে গেছে,
তার প্রভাব নিশ্চয়ই কিছুটা হলেও পড়বে। সেটা এখন কিভাবে বিহেভ করে ভোটাররা, এটা কিন্তু শেষে দেখা যাবে আজকে অবশ্যই। এবং আমরা ইভিএম নিয়ে একটু কথা বলতে চাই, যে প্রথমবারের মতো গাজীপুর ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে এবং ইভিএম নিয়ে কিন্তু প্রার্থীদের নিজেদের মধ্যে একটা বিরোধিতা ছিল বা আছে। এটা কেমন হচ্ছে, দিন শেষে কেমন হবে, সেটা নিয়ে মন্তব্য জানবো। তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টে আরো একবার একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আমরা আরো একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। পয়েন্টের আয়োজনে স্যার আমরা ইভিএম নিয়ে কথা বলছিলাম। ইভিএম জাতীয় নির্বাচনে তো ব্যবহার করবেন না, এটা ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তো এখানে সিটি কর্পোরেশন নির্বাচন তারা কেন করলেন আমি জানি না, অত জটিলতা কমান এড়ানোর জন্য, কারণ ব্যালট পেপার ছাপা টাপা অনেক কিছু ঝামেলা আছে, করেছেন। তো এখানে জটিলতা যেটা হবে এটা আগে থেকে ধরে নেওয়া ছিল, কারণ হচ্ছে এটা স্লো হবে, এটা বিভিন্ন অভিজ্ঞতা দেখা গেছে। ভোটাররাও বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে। তো কথা হচ্ছে এগুলো এখন বড় হয়ে দেখা দিবে না, যেহেতু এটা ক্লোজলি মনিটর করছেন, একটা মাত্র নির্বাচন, সাথে সাথে ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারবেন। যে স্লোটা হচ্ছে সেটা যদি হয়, কোনো কোনো কেন্দ্রে যদি ভোটার থেকে যায় 4টার পরেও, তারা এটা নেবেন, আইনগতভাবে এটা সিদ্ধ, এবং এটা প্রিজাইডিং অফিসার ডিসিশন নিতে পারবেন। এবং ওই ভোটগুলো না হওয়া পর্যন্ত লাইনে যত লোক আছে তাদের ভোট শেষ করেই কিন্তু ইলেকশন ক্লোজ করতে হবে, এটা কিন্তু আইন। সুতরাং সেই জন্য ওয়ারি হওয়ার কিছু নাই, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আর মেশিন যেখানে কাজ করবে না সেখানে যেমন বিকল্প ব্যবস্থা কি করতে পারে, একটা হতে পারে যে কোনো সময় একটা বুথে কাজ করছে না, তখন কিন্তু সিদ্ধান্ত নিয়ে প্রিজাইডিং অফিসার যে বুথে কাজ করছে ওই বুথে ওনাকে ভোটটা দিয়ে দিতে পারবেন। অন্য বিকল্প না গেলেও অন্য বিকল্প তো আছে, মেশিন ঠিক করা, তারপরে নিজের আঙ্গুলের চাপ দিয়ে দেওয়া, এগুলো অনেক কিছু আছে। কিন্তু আমার মনে হয় যে এটা খুব বড় ধরনের একটা সমস্যা হবে না, এটাকে নিয়ে এত বড় করে দেখার কিছু আমি দেখছি না। আর আমি ব্যক্তিগতভাবে কিন্তু ইভিএম সিস্টেমটা মডার্নাইজ করে সংশোধন করে রাখার দরকার ছিল। এটা কেন ইলেকশন কমিশন, মানে আগের ইলেকশন কমিশন তারা কথা শুনলেন না, এটা যে পেপার ট্রেল অ্যাড করা, এই করলে কিন্তু এই যে কন্ট্রোভার্সিগুলো থাকতো না। এই যে এটা এত কষ্ট করে করা হয়েছে, অনেক খরচ করে, এটাকে একদম অ্যাবান্ডন করে দিয়েছেন, এটা ঠিক হয় নাই। এটা রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারতো আসলে গ্র্যাজুয়ালি। যাই হোক, এখন যেহেতু ইলেকশনটা শুধুমাত্র আমি টেকনিক্যালি করলে হবে না, সবার মতামত নিতে হবে, সবার মতামত যখন চাচ্ছে না, তাদেরও টেকনিক্যাল কম্পিটেন্সি কম বলে মনে হচ্ছে, মেশিনের কেনা ক্রয় করা এখন দুরূহ, সেই সব কারণে এটা করেছেন, এটা সবাই মেনে নিলাম, অসুবিধা নেই। এবং আমার মনে হয় না যে এই গাজীপুরে ইভিএম এর কারণে একটা বড় নষ্ট হবে, এটা আমার মনে করি না। আচ্ছা, আচরণ বিধি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে বলছিলাম যে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং সেই সাথে তিনি বিভিন্ন অভিযোগও দিয়েছেন। আমরা প্রায় সময় দেখি যে নির্বাচনী প্রচারণা অন্য সব প্রার্থী আচরণ বিধি লঙ্ঘনের নানা অভিযোগ করেন, কিন্তু নির্বাচন কমিশন থেকে আসলে যে অভিযোগগুলো করা হয়েছে খুব একটা আমলেও নেওয়া হয়নি। এই যে প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়া, সেটা কি যৌক্তিক বা গণতান্ত্রিক বলে আপনার মনে হয়? না, যৌক্তিকও না, গণতান্ত্রিকও না, কারণ এগুলো কিছু অতি উৎসাহী মাঠকর্মী আছেন, তারা এগুলো করে ফেলেন। তবে গত নির্বাচনগুলোতে সিটি কর্পোরেশনের যেভাবে আচরণ বিধি বলেন যে জবরদস্তি ছিল, এবার কিন্তু সেটা নেই। গতবার তো ধরেন প্রার্থী এজেন্টকে অন্য জায়গায় পাওয়া গেছে, অন্য জেলায়, এখান থেকে গাজীপুরের লোক, তাকে ইলেকশনের আগের দিন রাত্রে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ইলেকশনের পরে সে ফিরে আসছে, এইসব ঘটনা ঘটেছে। কিন্তু এইবার সেটা হচ্ছে না, এবং সেই সব দিক থেকে গাজীপুরের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা কম। কিন্তু একটাও বা কেন হবে, একটা দুইটা যদি হয়, যেমন দুইটা সতর্ক করেছেন ওনারা, আজমতুল্লাহ সাহেবকে সতর্ক করেছেন, আরও কাউন্সিলরদের সতর্ক করেছেন, এবং যা দেখাতেন অভিযোগগুলো যদি থাকে এটা দেখা উচিত ছিল, দেখে ওনাকে সদুত্তর দেওয়া দরকার ছিল। আমি অভিযোগ করলাম, অভিযোগটা নিষ্পত্তি করে বা অভিযোগটা সত্য কি মিথ্যা, এটা তাকে একটা জবাব দেওয়া দরকার, এটা তাৎক্ষণিক করা যায়। এটা কেন নির্বাচন কমিশন করে না আমি জানি না, কারণ কন্ট্রোভার্সিগুলো জিয়ে থাকে। কিন্তু আমি বলবো সামগ্রিকভাবে এবার কিন্তু আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটা কম। তবে হ্যাঁ, এজেন্ট যায়নি অনেক সেন্টারে, এজেন্ট যায়নি কেন, মেয়রের এজেন্ট যায়নি কেন? এখন এখানে 8 জন প্রার্থী আছে, দুজনেই ফর্মিডেবল ক্যান্ডিডেট, জায়েদা খাতুন এবং আজমতুল্লাহ সাহেব, বাকিরা হয়তো পরাজয় মেনেই নিয়েছেন, এরা
কন্টেস্ট করছেন, ঠিক আছে, আমার এজেন্ট দিয়ে খরচ করার দরকার নাই, বা তাদের পক্ষে হয়ে কোনো এজেন্টে বসতে খুব রাজি না, এইসব বিভিন্ন কারণ থাকতে পারে, সেই জন্য তারা এজেন্ট দেন না। এটা ভালো করেন নাই। নির্বাচনে গেলে আপনাকে পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে হবে। আচ্ছা স্যার, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু ছোট করে আমি আপনার কাছে দুটো প্রশ্ন করব যে সিটি নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। প্রায় 13,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নিয়োজিত আছেন। এই যে তৎপরতা, সেটাতে আপনি সন্তুষ্ট কিনা? এবং সেই সাথে আমরা খুবই রিসেন্ট সময়কার একটা কথাও বলছি যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের যুক্তরাষ্ট্র থেকে ভিসা না দেবার ক্ষেত্রে একটা বাধা আসলে করা হয়েছে, যেটা আমরা বলছি। রক্ষাকারী বাহিনী যা এখন নিয়োগ করা হয়েছে সেটা যথেষ্ট, এবং এটা অনেকটা বেশি বলতে হবে, যেহেতু একটা নির্বাচন হচ্ছে এবং ঢাকার উপকণ্ঠে, সেই জন্য এটা সম্ভব এবং এটার মধ্যে কষ্ট কম। সেই দিকে ঠিক আছে। হ্যাঁ, এটা একটা নতুন ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসেও কিন্তু এইসব ঘটনা খুব কম। তা আমরা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যাওয়াতে আমি খুব অপমানিত বোধ করছি। সিটিজেন হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সাংঘাতিক অপমান বোধ করছি, এবং এটা আমাদের জন্য কোনো সুখের সংবাদ নয়। অবশ্যই। তবে অনেকে অনেকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটা ভালো হয়েছে, ইতিবাচক, ইলেকশনে ভালো জিনিস হবে। আমরাও তাই আশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো কথা বলার আছে, যদি সময় বের করে বলবো সময়। অবশ্যই স্যার, আমাদের সঙ্গে আজকে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কথা বলার জন্য ছিলেন অতিথি ডক্টর তোফায়েল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ। তিনি কিন্তু আজকে আমাদের যে পরবর্তী আয়োজনগুলো, সেখানেও আমাদের নির্বাচন নিয়ে, আজকের নির্বাচন নিয়ে কথা বলবেন। তবে তার আগে আমি একটু বলতে চাই যে ভোটের ফলাফল মেনে নেওয়ার যে সংস্কৃতি, সেটা নিশ্চয়ই আজকে আমরা দিন শেষে দেখতে পারবো, এবং সেই সাথে সুষ্ঠু একটা নির্বাচনের ফলাফলও নিশ্চয়ই আমরা সবাই পাবো, এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্টের থেকে আমি জান্নাতুন নাহার জাকি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো হ্যাপেনিং পয়েন্টের পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।